অনলাইন ক্লাসে স্বাগত। একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর চ্যাপ্টার নিয়ে আজকের আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর। এই জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। কোনো রাশিকে শুধু তার মান দিয়ে নির্ণয় করা যায়, আবার কিছু রাশি আছে শুধু মান দিয়ে নির্ণয় করা যায় না, অন্য কিছু প্রয়োজন হয়। এই প্রয়োজনীয়তা থেকেই রাশিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তার একটাকে বলা হচ্ছে দিক রাশি আর একটাকে বলা হচ্ছে অদিক রাশি। যেটা অদিক রাশি সেটা হচ্ছে শুধুমাত্র মান। এই রাশি পরিমাপের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে স্কেলার রাশি। আর যে রাশিটা দিক রাশি অর্থাৎ যেই রাশি পরিমাপ করতে গেলে তার মান লাগবে, সঙ্গে দিকও লাগবে, সেই সকল রাশিগুলোকে বলা হয় দিক রাশি বা ভেক্টর রাশি। তো স্কেলার রাশি নিয়ে আমরা এসএসসিতে বা বিগত দিনগুলোতে জেনেছি, আর আজকের এই আলোচনাতে থাকছে নতুন একটি রাশি, যেটাকে বলছি আমরা ভেক্টর রাশি বা দিক রাশি। অর্থাৎ যেই রাশি তার শুধু মান না, দিক নিয়েও আলোচনা করা যায়, সেটা নিয়ে আমাদের আজকের এই আলোচনা। তাহলে ভেক্টর রাশিটা কি সেটা চলো একটু বুঝে আসি, বিষয়টা কি। ধরো আমার বাড়ির দূরত্ব এখান থেকে 1 কিলোমিটার। এখন আমি যদি তোমাকে বলি যে আমার বাড়ির দূরত্ব 1 কিলোমিটার, তাহলে তুমি কি আমার বাড়ি এখান থেকে যেতে পারবে? নিশ্চয়ই না, কারণ আমি তো তোমাকে বলি নাই এখান থেকে 1 কিলোমিটার কোন দিকে। আমার বাড়ি যদি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের যে কোনো একদিকে হতে পারে। তাহলে আমি তোমাকে আমার বাড়ির দূরত্ব বলতে গেলে, সঠিকভাবে যদি বলতে চাই, তাহলে তার সঙ্গে আমার বলে দিতে হবে যে আমার বাড়ি এখান থেকে পশ্চিম দিকে 1 কিলোমিটার, অথবা আমার বাড়ি এখান থেকে উত্তর দিকে 1 কিলোমিটার। অর্থাৎ বাড়ির লোকেশন বা বাড়ির দূরত্ব জানাতে গেলে আমাকে একটা দিকও জানাতে হবে। তাহলে বোঝা যাচ্ছে আমার বাড়ির দূরত্ব জানতে গেলে শুধুমাত্র দূরত্বর যে পরিমাণ আছে, অর্থাৎ দূরত্বের যে মান 1 কিলোমিটার, সেটা দিয়েই শুধু জানানো যাবে না, তার সঙ্গে একটা দিকও লাগবে। তাহলেই আমরা বলতে পারি যে এটাই হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ যেই রাশি পরিমাপ করতে গেলে তার মান দিয়ে শুধু হবে না, তার সঙ্গে একটা দিকও লাগবে, সেই সকল রাশিকেই বলা হচ্ছে ভেক্টর রাশি। যেমন বেগ, সরণ, টর্ক ইত্যাদি ইত্যাদি আছে, যেগুলোকে পরিমাপ করতে গেলে শুধুমাত্র মান দিয়ে হয় না, তার সঙ্গে দিকও লাগে। এই সকলগুলোই ভেক্টর রাশি। এখন এই ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি দুটোকে একইভাবে প্রকাশ করলে তো আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমাদের দুটোকে আলাদাভাবে প্রকাশ করা হবে। ধরো আমি যদি বলি যে 1 কিলোমিটার, তাহলে এই 1টা হচ্ছে একটা মান। এখন আমি যদি বলি 1 কিলোমিটার ইস্ট, তাহলে এইটা আর এইটা দুটার মধ্যে একটু পার্থক্য আছে, লিখতে হয়ে যায় অন্যরকম, দেখতে অন্যরকম লাগে। এই অসুবিধা দূর করার জন্য ভেক্টরকে আলাদাভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ ভেক্টরকে যখন অ্যালফাবেটিক্যালি অর্থাৎ কোনো অক্ষর দিয়ে বা সংকেত আকারে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে একটা আলাদা নিয়ম পালন করা হয়। সেটা হচ্ছে ভেক্টরের যে নাম দেওয়া হয় সেটা ইংরেজি ক্যাপিটাল লেটারে দেওয়া হয় এবং সেটা লিখতে হয় ইংরেজি ক্যাপিটাল লেটার। কিন্তু
এই ক্যাপিটাল লেটার যদি আমি শুধু লিখি তাহলে বোঝা যাবে এটা কি স্কেলারশিপ, আমি কোন দিক আমি সেটা বলে দিই না। তাহলে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য যেহেতু একটা দিক লাগে, সেহেতু আমরা এই উপরে একটা অ্যারো চিহ্ন, একটা তীর চিহ্ন যদি দিয়ে দিই তাহলে বোঝা যাবে এটা স্কেলার রাশি না, এটা একটা ভেক্টর রাশি। এখন এইভাবেই ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। এছাড়াও আরো কয়েকটা মাধ্যম আছে, যেমন যদি প্রিন্ট মিডিয়ার কথা ধরি, বইয়ের কথা ধরি, তাহলে এই বইতে অনেক বই আছে যে বইগুলোতে ভেক্টরকে প্রকাশ করা হয় এই লেটারটাকে বোল্ড করে দেওয়া হয়, বোল্ড মোটা করে দেওয়া হয়। কোন বই আছে যে বইতে ভেক্টরের উপরে শুধুমাত্র একটা বার চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়, আবার কিছু ভেক্টর প্রকাশ করা হয় নিচে একটা বার চিহ্ন দিয়ে। তবে এগুলোর ব্যবহার কম। সাধারণভাবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে কোনো একটা ইংরেজি অ্যালফাবেটের উপর যদি আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই তাহলে যেটা প্রকাশ করবে সেটাই হচ্ছে ভেক্টরের প্রকাশ। তাহলে বুঝতে পারছো ভেক্টরটাকে কিভাবে আমরা খাতাতে লিখব অথবা আমরা প্রকাশ করব। এখন এই ভেক্টরটা আসলে একটা জ্যামিতিক বিষয়। আমি এটা তো দিয়ে দিলাম যে একটা নাম, এটা একটা ভেক্টর, অ্যাকচুয়ালি কতখানি এটা ভেক্টর, সে ভেক্টরটা আসলে প্রকাশ করতে হয় ধরলাম এতটুকু দূরত্ব, এই দূরত্ব এবং এখানে যদি একটা অ্যারো চিহ্ন দিই তাহলে যেটা হয় সেটা হচ্ছে একটা ভেক্টর। এখন আমি যদি এটার নাম দিই এটা একটা ভেক্টর, তাহলে আমরা এইভাবে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলে প্রকাশ করে এটা একটা ভেক্টর। তো এই ভেক্টরগুলোর আবার কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এই যে আমি ভেক্টরটা আঁকলাম, এই ভেক্টরের যে স্টার্ট পয়েন্ট যেটা, এটাকে স্টার্ট পয়েন্ট বলে, বাংলাতে বলে পদবিন্দু, আর এইটাকে বলে শীর্ষবিন্দু বা ক্রাইস্ট পয়েন্ট বা অ্যাপেক্স পয়েন্ট বা টপ পয়েন্ট। আর এইটা হচ্ছে পদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে দেখা যাক আমি যদি আরেকটা ভেক্টর আঁকি, এটার নাম দিলাম একটা বি ভেক্টর, তাহলে এই ভেক্টর আর বি ভেক্টর দেখতে প্রায় একই রকম, কিন্তু দেখো এইটা যতখানি এটা তার চেয়ে বড়। তারপর আমি আঁকার মাধ্যমে ভেক্টরের মান কতটুকু সেটুকু আমি বলে দিতে পারছি। দিক একই হতে পারে, আপনার মান এখানে ভিন্ন। এই ধরনের ভেক্টর আছে। যদি একই রকম হয় তাহলে আমরা বলতে পারি যে সাদৃশ্য ভেক্টর, যদি একই রকম না হয় তাহলে বিসদৃশ্য ভেক্টর বলতে পারি। যদি দুটা ভেক্টর একই সাইজের একই দিকে হয় তাহলে সমান ভেক্টর বলতে পারি। যদি ভেক্টরটা একই স্পেসে অর্থাৎ একই সারফেসে যদি হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি সারফেস ভেক্টর বা সমতলীয় ভেক্টর। যদি একই দিকে হয়, মান ভিন্ন হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি অসমান ভেক্টর অথবা একই দিক ভেক্টর। যদি বিপরীত দিকে হয় তাহলে আমরা বলতে পারি বিপরীত ভেক্টর। যদি ভেক্টর দিয়ে সরণকে প্রকাশ করা হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি সরণ ভেক্টর। যদি ভেক্টর দিয়ে অবস্থানকে প্রকাশ করা হয় তাহলে আমরা বলতে পারি অবস্থান ভেক্টর ইত্যাদি। ভেক্টরের ছোট 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 কিছু এই বিষয়ের সংজ্ঞা আছে, তোমরা বই থেকে দেখে নেবে। আর আমি যেটা বললাম এই যে সমান ভেক্টর কি, বিসদৃশ্য ভেক্টর কি, বিপরীত ভেক্টর কি, সমতলীয় ভেক্টর কি। তো এখন আসি একটা ইম্পর্টেন্ট বিষয়, এই ভেক্টরগুলোর মধ্যে দুইটা খুব বেশি ব্যবহার হয়, তার মধ্যে একটা হচ্ছে একক ভেক্টর আর একটা হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টরকে অনেক সময় শূন্য ভেক্টরও বলা হয়। অ্যাকচুয়ালি শূন্য ভেক্টরের কোনো অস্তিত্ব নাই, এটা শুধু থিওরিটিক্যালি ভেক্টর প্রকাশ করার জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়। আর
একটা যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরটা ইম্পর্টেন্ট ভেক্টর, অর্থাৎ কোনো ভেক্টরের মান যদি একক হয় তাহলে সেই ভেক্টরকে আমরা একক ভেক্টর বলতে পারি বা বলি। তো একক ভেক্টর বের করারও একটা গাণিতিক রূপ আছে, গাণিতিক নিয়ম আছে। এই নিয়মে আমরা একক ভেক্টর বের করতে পারি। একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আবার একটা নির্দিষ্ট ঢং বা ভঙ্গি আছে, সেটা আমাদেরকে জানতে হবে। কোনো ভেক্টরের কে যদি তার মান দিয়ে ভাগ করা যায় তাহলে যে ভেক্টরটা পাওয়া যায় সেই ভেক্টরটা হচ্ছে একক ভেক্টর। যেমন আমি যদি কোনো একটা লাঠিকে 10টা ভাগ করি তাহলে এক ভাগে কত হবে? যদি লাঠিটা 10 মিটার হয় তাহলে এক ভাগে হবে 1 মিটার। তার মানে ওই একটা ভাগ হচ্ছে ওই 10 মিটারের একটা একক, অর্থাৎ 10 ওই মানকে আমি ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলাম, ভাগফল যা হলো এটা হচ্ছে একক ভেক্টর। সেক্ষেত্রে আমি যদি বলি যে এই একটা ভেক্টর, তাহলে তার মান দিয়ে ভাগ করা যাবে। এখন এই ভেক্টর তার মানটা কত? তার মানটা এই ভেক্টরের মান এই হবে, কিন্তু তার দিক থাকবে না। আমরা জানি দিক যদি থাকে তাহলে সেটা ভেক্টর হয়ে যাবে, কিন্তু দিক যদি বাদ দিই তাহলে শুধু তার মান থাকবে। অর্থাৎ এ যদি ভেক্টর হয় তাহলে তার মান হবে এই ভেক্টর, আর তাকে একটু আটকিয়ে দিলাম, অর্থাৎ দুইটা বার দিয়ে যদি আটকিয়ে দেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই ভেক্টরের মান, এই ভেক্টরের মান এটা। তাহলে কোনো ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে একক ভেক্টর, অর্থাৎ এখান থেকে আমরা যা পাই সেটা হচ্ছে একক ভেক্টর। এখন এই একক ভেক্টরকে লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে যে ভেক্টরের একক ভেক্টর প্রকাশ করব, একক ভেক্টর লিখব, সেই ভেক্টরের স্মল লেটার আমাদেরকে নিয়ে একক ভেক্টর লিখতে হবে। ধরো আমি এখানে ভেক্টর নিয়েছিলাম এই ভেক্টর, তাহলে তার একক ভেক্টর আমি লিখব হচ্ছে স্মল। ভেক্টর লেখার সময় যেহেতু একটা ভেক্টর চিহ্ন অর্থাৎ অ্যারো চিহ্ন দিতে হয়, তাহলে আমি যদি এখানে একটা অ্যারো চিহ্ন দিই তাহলে এটা বোঝা যাবে হয়তো মূল ভেক্টর। মূল ভেক্টর আর একক ভেক্টর তো এক আলাদা, সেক্ষেত্রে এইটার ভেক্টর প্রকাশ করতে হবে একটু আলাদা দিয়ে। সেই আলাদাটা হচ্ছে এরকম একটা চিহ্ন, যাকে বলা হয় হেড বা টুপি, টুপি বা হেড। তাহলে একক ভেক্টরকে প্রকাশ করা হয় ওই ভেক্টরের স্মল লেটার নিয়ে এবং তার উপরে অ্যারো চিহ্ন পরিবর্তে একটা টুপি চিহ্ন বসিয়ে দেওয়া যায়। তাহলে টুপি চিহ্ন বসিয়ে দিলে পরে ওইটা হয়ে যায় একক ভেক্টর। এখন আমরা যদি লিখি বি একটা ভেক্টর, তাহলে তার একক ভেক্টর কি হবে? স্মল বি। এখান থেকে আমরা আসি যে যদি এটাকে আমি ম্যাথমেটিক্যালি ক্রস গুণন করি তাহলে তোমরা দেখো যে যদি আমি এটা করি এ হ্যাঁ, আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি আসলো এই ভেক্টরের মান, আর ডান পাশে থাকলো এই ভেক্টর। তাহলে দেখো কোনো ভেক্টরের মানকে তার একক ভেক্টর দিয়ে যদি গুণ করি তাহলে যে ভেক্টর পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের মূল ভেক্টর। তাহলে একটু খেয়াল করো, আমি যদি একটা ভেক্টর থাকে এই ভেক্টর, তাহলে সেই ভেক্টরকে আমরা লিখতে পারি এইভাবে, এই ভেক্টরকে লিখতে পারি এইভাবে। তাহলে আবার এমন যদি কিছু থাকে তাহলে সেই ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি। আশা করি বিষয়টা বুঝে আসছে তোমাদের। এরপরে যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরো ডিটেল বোঝানোর চেষ্টা করব। যেহেতু এটা অনলাইন ক্লাস, এখানে কিছু সীমাবদ্ধতা আছে। যেহেতু তুমি কি বুঝছো বা বুঝছো না আমি তোমাকে
আমি তোমার সঙ্গে আই কন্ট্যাক্ট করতে পারছি না, আর তোমাকে আমি জিজ্ঞেসও করতে পারছি না যে তুমি এটা বুঝতে পেরেছো কি পারো না। তো আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করছি, তুমি তোমার মতন করে বুঝবে। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি হয়তো তোমাকে বোঝানোর চেষ্টা করব। এই একক ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট একটা ভেক্টর, এবং আমাদের পরীক্ষাগুলোতে 1 মার্কের হিসাবে অনেক সময় এই কোশ্চেনটা থাকে যে একক ভেক্টর কি, অথবা একক ভেক্টর ব্যাখ্যা করো। তাহলে এই যে আমি যেটুকু দিলাম এটি মনে হচ্ছে ব্যাখ্যা। এখন 1 মার্কের জন্য তোমাকে কোশ্চেন করা হচ্ছে একক ভেক্টর কি, মার্ক হচ্ছে 1, ইয়ারগুলোর প্রশ্ন। তুমি যদি লিখে দিলে যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। হ্যাঁ, পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে তোমাকে এটা ধরে নেওয়া হবে, হ্যাঁ তুমি রাইট, বাট সম্পূর্ণ না। যদি 1 মার্কের জায়গায় হাফ মার্ক দেওয়ার কোনো ব্যবস্থা থাকতো তাহলে অনেক স্যাররাই সেখানে 1 মার্কের জায়গায় হাফ মার্ক দিয়ে দিত। তাহলে ফুল মার্ক পেতে হলে আমাদেরকে কি করতে হবে? ফুল মার্ক পেতে হলে আমাদেরকে ওই একক ভেক্টর যার মান একক তাকে একক ভেক্টর বলে এইটুকুনের সাথে লিখতে হবে যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সে ভেক্টরটাই হচ্ছে একক ভেক্টর। তাহলেই তোমাকে তোমার স্যার পুরো মার্কটাই দিয়ে দেবে। যদি আগের অংশটুকু লেখো তাহলে সে ইচ্ছা করলেই হাফ মার্ক দিয়ে দিতে পারে। আর যদি ব্যাখ্যা চাই অর্থাৎ 2 মার্ক যদি হয় তাহলে তো তোমাকে 2টা কথা লিখতেই হবে, সাথে তুমি এইরকম ভাবে ম্যাথমেটিক্যালি দেখিয়ে দিবে যে এটাই হচ্ছে একক ভেক্টরের ব্যাখ্যা। তো এইটাই ছিল ভেক্টরের প্রাথমিক আলোচনা অথবা ভেক্টরের পরিচিতি। এখন ভেক্টরের পরিচিতি, ভেক্টরটা যদি তুমি ডিরেকশনে অর্থাৎ দিক দিয়ে যদি প্রকাশ করতে চাও তাহলে জ্যামিতিকভাবে প্রকাশ করতে হবে। এছাড়াও আমরা অ্যালফাবেটিক্যালি অর্থাৎ সিম্বল দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। এখন জ্যামিতিক্যালিটা আমি একটু দেখাই তোমাদের। বললাম এই একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটা জ্যামিতিক্যালি হলো, আবার একটা সিম্বল দিয়ে প্রকাশ করা গেল। বললাম এদিকে আর একটা ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে দেখো 2টা ভেক্টর আলাদা। এখন যেহেতু আমি যদি বলি যে তোমার কাছে 5 টাকা আছে, আমি তোমাকে আরো 5 টাকা দিলাম, তাহলে তোমার কত টাকা হলো? তুমি তখন কি করবে? তুমি করবে আমার কাছে 5 টাকা আছে, আমাকে আরো 5 টাকা দিল, তার মানে যোগ হলো আমার সঙ্গে, তাহলে মিলে হলো 10 টাকা। তাহলে এটা আমরা একটা স্কেলার রাশি হিসেবে মান প্রকাশ করতে পারলাম। আর ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা তাহলে কি করব? ভেক্টর রাশি যেহেতু মান আছে, ধরলাম যে a এর মান 5, b এর মান 5, তাহলে কিন্তু মানগুলো যোগ করে 10 হয়ে গেল। আর এটা তো ভেক্টর রাশি, এটা তো দিক আছে, তাহলে মানগুলোর সঙ্গে আমার দিকটাকেও যোগ করতে হবে। তাহলে নর্মাল যে মান বা নর্মাল যে বীজগণিত, সেই বীজগণিত অনুযায়ী আমরা যোগ বিয়োগ করবো, বাট কিন্তু এই ভেক্টর রাশির যোগ বা বিয়োগ নর্মাল বীজগণিতের মতন হবে না, স্বাভাবিক বীজগণিতের মতন হবে না, একটা আলাদা বীজগণিত হবে, যেটাকে বলা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা আমি তোমাদেরকে বলছি। যদি আমরা ভেক্টরের যোগ করতে চাই, ভেক্টর যোগ, যদি ভেক্টর যোগ করতে চাই তাহলে আমরা কি করতে হবে? আমরা আগেই জেনেছি ভেক্টরের থাকে একটা হচ্ছে পাদবিন্দু, আর একটা থাকে হচ্ছে শীর্ষবিন্দু, স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট। যোগের নিয়ম হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টর অর্থাৎ যে ভেক্টরটা তোমাকে প্রথম দেওয়া হবে সেই ভেক্টরের সঙ্গে দ্বিতীয় যে ভেক্টরটা যোগ করতে দেওয়া হবে সেই ভেক্টরের যোগের নিয়ম হচ্ছে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সঙ্গে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু রাখতে হবে। রাখার পরে দ্বিতীয় ভেক্টর যে দিকে আছে সেই দিকে যদি রেখে দেওয়া হয় তাহলে
কেমন দাঁড়াবে, ধরো এই ভেক্টর এতখানি ভেক্টর হলো, হ্যাঁ এইটা ভেক্টর, তাহলে এইটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই ভেক্টরটাকে আমি এখানে আনলাম, অর্থাৎ প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু রেখে ও যেদিকে আছে সেদিকে যদি রেখে দিই তাহলে দাঁড়াবে এমন। এখন এইটা প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যদি আমি একটা রেখা টানি তাহলে যা হবে এটাই হবে হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফল, অর্থাৎ এ ভেক্টর যোগ হলো বি ভেক্টর। তাহলে এইটাই হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর। তাহলে যোগের মান পেলাম, তাহলে দিক কোন দিকে হবে? দিক হবে হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যেটা টানছি যে দিক সেই দিক। তাহলে আমি আমার এই দুটা ভেক্টরের যোগ করে পেলাম এই দিক, এ প্লাস বি ভেক্টর, সাথে দিক পেলাম এই দিক। এটাই হচ্ছে ভেক্টরের যোগের নিয়ম। তাহলে এখানে আমি দেখালাম দুইটা ভেক্টর, যদি আরো ভেক্টর থাকে বললাম যে তিনটা ভেক্টর, হ্যাঁ বললাম যে আরেকটা ভেক্টর আছে, বললাম এই দিকে একটা ভেক্টর আছে সি ভেক্টর, তাহলে এটা কি হবে? তাহলে এটা কি করব? একইভাবে প্রথম ভেক্টরের সঙ্গে দ্বিতীয় ভেক্টর, প্রথম ভেক্টর পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সঙ্গে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু যদি আমি দিয়ে দিই, তৃতীয় ভেক্টরের পাদবিন্দু যদি আমি দিয়ে দিই, দেখিয়ে দিচ্ছি। তাহলে তৃতীয় ভেক্টরের এতটুকু আচ্ছা এতটুকু দিক হলো এইদিকে, দেখলাম দিক হলো এদিকে, এটা হচ্ছে আমার সি ভেক্টর। এই ক্ষেত্রে কি হবে? এদের যোগফল কোনটা হবে? এদের যোগফল হবে ওই একই রকম প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত একটা রেখা টানলে যেটা হবে সেটাই হবে হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর, আর দিক হবে প্রথম ভেক্টর পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যেদিকে সেদিকে। তাহলে এইটা ধরলাম, এইটা আসে নতুন একটা ভেক্টর, ধরলাম একটা এক্স ভেক্টর। তাহলে এক্স ভেক্টরটা কি হলো? এই সবগুলো ভেক্টরের যোগ, তাহলে যোগফল বা যোগ ভেক্টর। আশা করি বুঝতে পেরেছো, একটা ইম্পর্টেন্ট অংশ গেল। এখন আসি আমাদের ভেক্টর যদি বিয়োগ করতে হয় তাহলে কি করব? যেহেতু ভেক্টর রাশি তার শুধু মান না দিকও আছে, মানকে তুমি বাদ দিতে পারো, বিয়োগ করতে পারো, বাট দিককে কি আমরা বিয়োগ করতে পারি? নিশ্চয়ই না। দিককে যেহেতু বিয়োগ করা যায় না, অর্থাৎ তুমি হয়তো উত্তর দিকে আসো, সেটাকে কি তুমি বিয়োগ করলে কি দক্ষিণ দিক হবে? হবে না। তার মানে দিককে বিয়োগ করা যায় না, তার মানে ভেক্টর রাশিকে বিয়োগ করা যায় না। তাহলে ভেক্টরের বিয়োগ আমরা কিভাবে করব? হ্যাঁ, তারও একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমি যে ভেক্টরটাকে বিয়োগ করতে চাই সেই ভেক্টরটাকে আমি বললাম যে এই একটা ভেক্টর, আর বললাম যে বি আর একটা ভেক্টর। এখন বলা হলো এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ করো, মানে এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ করো। তাহলে বিয়োগ করব কিভাবে? বিয়োগ করার নিয়মটা হচ্ছে যে ভেক্টরটাকে বিয়োগ করতে বলা হবে সে ভেক্টরের ঋণাত্মক ভেক্টর আমরা নেব। আমরা একটু আগে জেনেছি যে ভেক্টর সাদৃশ্য ভেক্টর আছে, বিপরীত ভেক্টর আছে, সমরেখা ভেক্টর আছে, বিসদৃশ্য ভেক্টর আছে, বিপ্রতীক ভেক্টর আছে, এরকম অনেক ভেক্টর আছে। সেই ভেক্টরের মধ্যে বিপরীত ভেক্টর যেটা সেটাকে আমরা বলতে পারি ঋণাত্মক ভেক্টর, যদি তার এগেইনস্টে আরেকটা ভেক্টর থাকে। তাহলে এইটা যদি বি ভেক্টর হয়, তাহলে বি ভেক্টরের যদি আমি একটা বিপরীত ভেক্টর নিতে চাই, তাহলে বি ভেক্টরের মান ঠিকই থাকবে, এইটার মান এটার মান ঠিকই থাকবে, দিকটা হয়ে যাবে জাস্ট এটা উল্টা।
তাহলে যে ভেক্টরটা পাবো এই ভেক্টরটাকে বলা হবে হচ্ছে ঋণাত্মক ভেক্টর। অর্থাৎ তার এখানে যদি আমি একটা মাইনাস দিয়ে বোঝাই তাহলে ভালো বোঝা যাবে। তার মানে এইটা একটা ভেক্টর, তার ঋণাত্মক ভেক্টর হলো এইটা। তাহলে আমরা কিভাবে ঋণাত্মক ভেক্টর বের করবো? ঋণাত্মক ভেক্টর বের করবো, ওই ভেক্টরটাকেই শুধু দিকটা তার বিপরীত করে দেব, তাহলে ঋণাত্মক ভেক্টর বের করা যাবে। এখন আমি এই ঋণাত্মক ভেক্টরকে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু দিব, এবং এটাকে যদি ওইভাবে রেখে দেই তাহলে যেই দিকে থাকবে সেই দিকে আমি ভেক্টরটা টানলাম, তাহলে এই দিকে থাকবে। তার মানে এটা হচ্ছে আমার ঋণাত্মক ভেক্টর। এখন হচ্ছে আমি এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের ঋণাত্মক ভেক্টর শীর্ষবিন্দু পর্যন্ত আমি একটা সংযোগ করে দিলাম। সংযোগ করে দিলে যে ভেক্টরটা পেলাম এটাই আসলে আমার এই ভেক্টরের বিয়োগফল। আর দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টর শীর্ষবিন্দু যে দিকে সেই দিকে হবে তার দিক। তাহলে দেখো অ্যাকচুয়ালি বিষয়টা কি হলো, আমি কি করলাম, এখানে একটা ঋণাত্মক ভেক্টর নিলাম, বাট এখানে কি করলাম, এখানে করলাম হচ্ছে যোগ করলাম। তার মানে ভেক্টরের বিয়োগ হয় না, ভেক্টর সবসময় যোগই করতে হয়। যোগ যোগ করলাম কিন্তু আমার বিয়োগ হয়ে গেল, ওই যে ঋণাত্মক ভেক্টর করে নিলাম, এরপর আমি যোগ করে দিলাম, আমার এটা বিয়োগফল হয়ে গেল। অর্থাৎ বিষয়টা এমন যে এই ভেক্টর যোগ করলাম ঋণাত্মক বি ভেক্টর, তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো আসলে এই ভেক্টর বিয়োগ বি ভেক্টর। আশা করি বুঝতে পেরেছ। তো বইতে এর চেয়ে আরো ডিটেইল আছে, আমি যা এতক্ষণ আলোচনা করলাম তার চেয়েও ডিটেইল আছে। তোমরা যদি এর সঙ্গে আমার এই লেকচার দেখবে, শুনবে, বোঝার চেষ্টা করবে, সঙ্গে যদি তুমি বইটা পড়ো তাহলে ভেক্টরের যে পরিচিতি বা ভেক্টরের প্রাথমিক আলোচনা তুমি এটা আরো ভালো মতন বুঝতে পারবে। একবার না বুঝলে তুমি আবার ভিডিও দেখবে, আবার বই দেখবে, তারপর চেষ্টা করবে। ভেক্টর এমন একটা অংশ আমাদের পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, এটা তোমার সব জায়গাতেই ব্যবহার হবে। তুমি পরবর্তী যে চ্যাপ্টারগুলোতে যাবে সেই সব চ্যাপ্টারেই তুমি ভেক্টর পাবে। অর্থাৎ ভেক্টর তোমাকে এই ফিজিক্স পড়তে গেলে তোমাকে ভেক্টর খুব ভালো মতন বুঝতে হবে। তুমি যদি ভেক্টরে একটু নেগলেন্সি করো, একটু ফাঁকি দিয়ে যাও, তাহলে তুমি সামনে গেলে ধাক্কা খাবে, সামনে গেলে তুমি ঠিক মতন বুঝতে পারবে না। তো ভেক্টরটা না বুঝে যাবে না, এটা হচ্ছে আমার অনুরোধ, যে তুমি যতক্ষণ পর্যন্ত ভেক্টর না বুঝবে ততক্ষণ পর্যন্ত তুমি ভেক্টরটা বোঝার চেষ্টা করবে। তুমি যদি নিজে না করো, তোমার যে স্যাররা আছে স্যারদের সঙ্গে আলাপ করবে, অথবা আমার সঙ্গে আলাপ করবে। আমার এই ভিডিওর কমেন্ট করলে আমি তোমাদের কোশ্চেনের আনসার দিয়ে দেব। তো এই ছিল ভেক্টরের পরিচিতি অংশ। আমরা আগামী ক্লাসে ভেক্টরের যোগ বিয়োগ দেখলাম, আগামী ক্লাসে আমরা ভেক্টরের গুণ ভাগ এই বিষয়গুলো দেখব, ভেক্টরের একটু ডিটেইল অংশে যাব। ধন্যবাদ তোমাদের এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা উপভোগ করার জন্য। ধন্যবাদ।